একটা সময় নাজমুল হোসেন শান্ত দলে থাকা মানে দলের জন্য একটা বোঝা ছিল। তাকে স্কোয়াডে দেখলে ক্রিকেট প্লেয়াররা তো বটি, ক্রিকেট প্রেমীরাও মুখ ফিরিয়ে নিত। নাজমুল হোসেন শান্তকে সবাই লর্ড শান্ত বলে সবাই ডাকতো। এত ট্রোল করা হয়েছে মানুষটাকে নিয়ে, আমিও করছি অনেক। তাকে বলা হতো নেক্সট সৌম্য সরকার, অর্থাৎ সৌম্য সরকারের মতো সেও হারিয়ে যাবে। কিন্তু সে যে হেরে যাবার পাত্র নয়, সে তারই প্রমাণ দিয়েছে সাম্প্রতিক পারফরমেন্সের মাধ্যমে। আজকের ভিডিওতে আমরা জানবো নাজমুল হোসেন শান্ত কিভাবে ট্রল থেকে ট্রায়াম্পে পরিণত হয়েছে। নাজমুল হোসেন শান্তকে বলা হতো বাংলাদেশের অন্যতম টেকনিক্যাল ব্যাটসম্যান, অর্থাৎ সে ব্যাটিং করার সময় তার হেড পজিশন কিংবা শট সিলেকশন সবই ছিল নিখুঁত। কারণ সে হুট করেই জাতীয় দলে আসেনি, অর্থাৎ সে প্রথমে স্কুল ক্রিকেট, পরে আন্ডার-70, আন্ডার-90 এবং পরবর্তীতে ঘরোয়া ক্রিকেট পেরিয়ে জাতীয় দলে জায়গা করে নেন। এই জন্যই তার মতো টেকনিক্যাল ব্যাটসম্যান বাংলাদেশ এর আগে কখনোই দেখেনি। কিন্তু এখন প্রশ্ন হলো, এত ট্যালেন্টেড প্লেয়ার হওয়া সত্ত্বেও সে কেন তখনকার সময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো পারফরমেন্স করতে পারেনি? তার কারণ একটাই, লো কনফিডেন্ট। হ্যাঁ, কারণটা দেখুন। তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শুরু হয় 2017 সালে টেস্ট ম্যাচের মধ্য দিয়ে। পরবর্তীতে 2018 সালে ওয়ানডে এবং 2019 সালে টি-20তে অভিষেক হয়। উদাহরণস্বরূপ আমি যদি তার ওয়ানডের কথা বলি, তাহলে 2018 থেকে 2022 এই প্রথম 5 বছরে তার ওয়ানডেতে গড় ছিল শুধুমাত্র 14। তার মধ্যে কোনো সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরিও করতে পারেনি। তার মূল সমস্যাটা ছিল ইনিংস লম্বা করতে না পারা। সে যখন ব্যাটিং করতে নামতো, প্রথম দিকে ভালো ব্যাটিং করলেও পরবর্তীতে ফালতু বলে ফালতু শট খেলে আউট হয়ে যেত। তার কারণ সে ব্যাটিং করার সময় খুবই নার্ভাস থাকতো। দেখলি মনে হতো সে যেন লো কনফিডেন্টে ভুগতেছে। অপরদিকে 2018 থেকে 2022 অর্থাৎ এই 5 বছরে আমরা যদি তার ঘরোয়া লীগের পারফরমেন্স দেখি, তাহলে সে একজন রান মেশিন। বিপিএল এ ওয়ানডে ফরম্যাটে আবাহনীর হয়ে 2018 মৌসুমে প্রায় 54 গড়ে 749 রান করেন। 2019 মৌসুমেও সে ধারাবাহিক ছিল, সে রান করেছিল প্রায় 38 গড়ে। 2020 সালে প্রথম শ্রেণীর লাল বলের ক্রিকেটে উত্তরাঞ্চলের হয়ে 253 রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তখন অনেকেই প্রশ্ন করতেন, শান্ত কেন বারবার খারাপ পারফরমেন্স করার পরেও জাতীয় দলে সুযোগ পায়? এই ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করার জন্যই সে বারবার জাতীয় দলে সুযোগ পেতেন। অর্থাৎ তার সমস্যাটা ছিল ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করতে পারলেও সেটাকে ইন্টারন্যাশনাল ম্যাচে কনভার্ট করতে পারতো না। এতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তার মূলত লো কনফিডেন্টই প্রধান সমস্যাটা ছিল। মূলত এই সময়টাতেই তাকে নিয়ে সবচেয়ে বেশি ট্রল করা হতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম ছিল লর্ড শান্ত। তাকে নিয়ে মানুষজন এত মজা শুরু করে দিয়েছিল যে সে আক্ষেপে বলেই বসেন, খুবই সত্য কথা। আমার কাছে মনে হয় যে আমি এখন এগেনস্ট টিমের সাথে খেলি না, আমার মনে হয় যে আমি পুরো দেশের এগেনস্টে খেলি। আপনি একবার ভাবুন তো, একটা প্লেয়ারের খারাপ সময়ে ক্রিকেট প্রেমীরা এবং তার সতীর্থরা তার পাশে নেই, তাহলে সে কিভাবে তার ন্যাচারাল পারফর্মটা করবে? তাহলে এখন প্রশ্ন হলো, সে কিভাবে এই বাজে সিচুয়েশন থেকে ওভারকাম করে নিজের সেরা সময় বা প্রাইম টাইম এসেছে? দেখুন, কথায় আছে হার্ডওয়ার্ক কখনো বিফলে যায় না। সবাই যখন তার বিরুদ্ধে চলে গিয়েছিল, সে তখনও নিজেকে ফিরে পাবার চেষ্টায় ছিল। মূলত 2023 সালের বিপিএলই তার টার্নিং পয়েন্ট ছিল। 15টি ম্যাচে প্রায় 40 গড়ে রান করেন 516, যার মধ্যে 4টি হাফ সেঞ্চুরি ছিল। বিপিএল এর ইতিহাসের একমাত্র ব্যাটার হিসাবে এক আসরে 500 রান এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন তিনি। কিন্তু তখনও সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার নিজের নাম ভারী করতে পারেনি। পরবর্তীতে এই বছরই অর্থাৎ 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে নিজেকে প্রমাণ করার সুযোগ পায়। সেই ওয়ার্ল্ড কাপে 9 ম্যাচে প্রায় 28 গড়ে 222 রান করেন। তার নিজের প্রথম বিশ্বকাপে প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে 90 রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। কিন্তু এই বিশ্বকাপে তার সবচেয়ে বড় অর্জন ছিল সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দুটি বড় ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া, অর্থাৎ ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি অধিনায়কত্ব পালন করেন। একই বছরে এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত ফর্মে ছিলেন। টেস্ট ক্রিকেটেও আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টের দুটি ইনিংসেই সেঞ্চুরি করেন, 146 এবং 124, যা কিনা বাংলাদেশের ইতিহাসের প্রথম। 2024 সালে শান্তকে স্থায়ীভাবে 3 ফরম্যাটেই অধিনায়ক হিসেবে ঘোষণা
করা হয়। এই বছরই টি-20 বিশ্বকাপে শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল সুপার 8-এ উঠে। 2025 সালে শান্ত নিজেকে আরো বেশি পরিণত করেন। পঞ্চপাণ্ডবের পরবর্তী যুগে তিনি দলের ব্যাটিং লাইনআপের মূল স্তম্ভে পরিণত হয়। এই বছরই তিনি ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা দলের বিপক্ষে নিজের ব্যাটিং এর কৌশলগত পরিবর্তন আনে। অর্থাৎ আগে অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে আউট হতেন, বর্তমানে বলের লাইন বিচার করে ছেড়ে দেন। আগে অতিরিক্ত পেসের জন্য বিট হতেন, বর্তমানে 140+ গতির বলও আস্থার সাথেই খেলেন। আগে পুল করতে গিয়ে টপেজ হয়ে আউট হতেন, বর্তমানে নিয়ন্ত্রিত পুল এবং ডার্ক শট খেলেন। এবং বলা হচ্ছে 2026 সালে শান্তর প্রাইম টাইম, কারণ এই বছরই তিনি দুর্দান্ত ব্যাটিং প্লাস ক্যাপ্টেন্সি এই দুটোই খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে। রিসেন্টলি পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে 101 এবং দ্বিতীয় ইনিংসে 87 রান করেন এবং বাংলাদেশ তার নেতৃত্বে 104 রানের জয়লাভ করে। অর্থাৎ 2018 থেকে 2022 সাল পর্যন্ত তার ওয়ানডেতে এভারেজ ছিল যেখানে শুধুমাত্র 14, সেখানে 2023 সাল থেকে 2026 সাল পর্যন্ত তার ব্যাটিং এভারেজ বেড়ে হয়ে যায় প্রায় 46। এতে স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে এখনই শান্তর প্রাইম টাইম। পরিশেষে যে কোনো প্লেয়ারকে জাজ করার আগে আমাদের ভাবা উচিত সেও বাংলাদেশের জন্যই খেলে, এবং অবশ্যই বিসিবির সিলেকশন প্যানেলকে ধন্যবাদ জানাতেই হয়, কারণ তারা শান্তর খারাপ সময়ে ফুললি সাপোর্ট করেছে। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে।